বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। বেনজিন বলয় সক্রিয়কারীমূলক। আচ্ছা, বেনজিন বলয় সক্রিয়কারীমূলক হচ্ছে কারা? যারা হচ্ছে গিয়ে ধনাত্মক ধনাত্মক আবেশীয় ফল, ধনাত্মক আবেশীয় ফল বা পজিটিভ ইন্ডাকটেন্স প্লাস আই দিয়ে বুঝলাম আমি, বিশিষ্ট মূলক, বিশিষ্ট বিশিষ্ট মূলক, যেমন মিথাইল মূলক, তারপর আছে হচ্ছে গিয়ে তোমার হাইড্রোক্সিল মূলক, তারপর আছে হচ্ছে গিয়ে অ্যানিলিন মূলক। এরা হচ্ছে গিয়ে মূলক বেনজিনে বেনজিন বলয়ে যুক্ত থাকলে, বেনজিন বলয়ে যুক্ত থাকলে যুক্ত থাকলে বেনজিন বলয়কে বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করে এবং অনুরণনে সাহায্য করে, মানে রেজোনেন্স ঘটাইতে অনুরণনে সাহায্য করে। এজন্য এদেরকে বলা হয়, এজন্য এদের বলয় সক্রিয়কারীমূলক বলে। এদের বলয় সক্রিয়কারীমূলক বলে। বুঝতে পারছো? এর এখানে আরেকটা হ্যাঁ। কি আছে, এটা হচ্ছে গিয়ে এই যে এরা যখন বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন দান করে, বেনজিন বলয়ের মধ্যে যখন ইলেকট্রন দান করে, তখন এই বলয়ের অর্থ পজিশন আর প্যারা পজিশন, এই তিনটা পজিশনের মধ্যে, অর্থ মানে দুইটা আর কি, অর্থ পজিশন তো দুইটা, অর্থ পজিশন আর প্যারা পজিশন, এই দুইটা পজিশনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। এটা আমরা সামনে দেখবো কিভাবে বাড়ে। কিন্তু যেহেতু অর্থ আর প্যারা পজিশন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, এই জন্য এদেরকে অর্থ প্যারা নির্দেশকও বলা হয়। এদেরকে অর্থ প্যারা অর্থ প্যারা নির্দেশকও বলা হয়, নির্দেশকও বলা হয়। বুঝছো? হ্যাঁ, লিখে না এগুলো। লিখছি। আচ্ছা, right. তাহলে সেম ভাবে হচ্ছে গিয়ে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক কোনটা? বেনজিন
বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টেনে, নিজের দিকে টেনে নেয়। তাই এদের বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে। বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে। এদের অপর নাম হচ্ছে কি মেটা নির্দেশক। এদের মেটা নির্দেশকও বলা হয়। মেটা নির্দেশক। তাহলে সক্রিয়কারীগুলো হচ্ছে কি অর্থ প্যারা নির্দেশক, আর এরা হচ্ছে কি মেটা নির্দেশক। মেটা নির্দেশক মূলকও বলা হয়। লেখা হইলে বলো আমাকে। লিখছি। আচ্ছা, অর্থ প্যারা আর মেটা পজিশন তো মনে আছে তাই না? হুম। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে টলুইনের মধ্যে কিভাবে রেজোনেন্স ঘটে, ঠিক আছে? টলুইনের রেজোনেন্স দেখবো। মানে টলুইন হচ্ছে কি একটা বলয় সক্রিয়কারী মূলক না? হ্যাঁ। তাহলে এটার মধ্যে কিভাবে হচ্ছে কি মানে রেজোনেন্স জিনিসটা ঘটতেছে বা কেন এটাকে বলয় সক্রিয়কারী মূলক বলতেছে সেটা আমরা দেখবো। টলুইনে অনুরণন, টলুইনে রেজোনেন্স, রেজোনেন্স। তাহলে সিমিলারলি আগের মতো বেনজিনের রেজোনেন্স যেমন, টলুইনের রেজোনেন্স হবে ঠিক একই রকম, জাস্ট একটা মাইনর চেঞ্জ আসবে। ধরো নাও আগে তো আমরা 5টা বেনজিনে গেল, তাহলে এই যে 5টা বেনজিন আঁকতে হবে আগে। বেনজিনের রেজোনেন্স তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ, ওর মধ্যে তো কোনো সমস্যা নেই, পরীক্ষা আসলে তো লিখতে পারবা। পারবো। ওকে। আচ্ছা, এদের সাথে হচ্ছে কি আমার এই যে এখানে একটা CH3 মূলক যুক্ত থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আমি যদি একান্ত দ্বিবন্ধন গুলো দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কি আমার একটা টলুইন না? হ্যাঁ। তাহলে আচ্ছা, টলুইনটাকে চাইলে আমি এভাবেও দেখাইতে পারি। Wait, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবার দেখো এখানে ঘটনাটা কি হয়, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে এ কার্বন, এই যে হাইড্রোজেনটার সাথে যুক্ত আছে না, হ্যাঁ। এখানে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলোকে এখানে দিয়ে দিবে, এই যে এখানে দিয়ে দিবে। বুঝতে পারছো? হুম। কারণ এই যে এ পজিশনে যখন ইলেকট্রন চলে আসছে, তখন এই পাই বন্ধনের ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করবে না? হুম। তাহলে বিকর্ষণের কারণে এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো এই কর্নারে চলে আসবে। যখন আমার এই কর্নারে ইলেকট্রন আসছে, বিকর্ষণের কারণে এরা তখন এই যে এই কর্নারে চলে আসবে। ক্লিয়ার? হুম। হ্যাঁ। তার এই হচ্ছে কি আমার ফার্স্ট ফার্স্ট স্টেপ, তাহলে আমার রেজোনেন্স শুরু হয়ে গেছে। তাহলে এবার নেক্সট স্টেপে এর এই যে এই কর্নারের মধ্যে যেহেতু ইলেকট্রন চলে আসে, তাহলে এবার এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে। মাইনাস। হ্যাঁ। আরেকটা বিষয়, এই যে এখান থেকে ইলেকট্রনগুলো যেহেতু এখানে চলে আসছে, সে কারণে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। বুঝতে পারছো? কার্বনের সাথে। আর যে হাইড্রোজেন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে পজিটিভ আকারে এখানে যুক্ত থাকবে। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রনের ঘনত্ব যখন এখানে বেড়ে গেছে, তখন সে এখানে হচ্ছে এই লাঠিটার সাথে দ্বিবন্ধন তৈরি করতে চাইবে। এর সাথে যখন এখানে দ্বিবন্ধন তৈরি করতে আসবে, তখন এই যে এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, যে কারণে এরা আবার এই কর্নারে চলে আসবে। বুঝতে হ্যাঁ। পারছো? তাহলে আমার নেক্সট স্টেপের মধ্যে এই যে এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে, কার্বন এখানে যেমন ছিল তেমনই আছে। নেগেটিভ ক্লিয়ার? নিচে হয়ে গেছে। তারপর এই এই হ্যাঁ। জায়গাতে এবার কি চলে আসবে, এখানে একটা নেগেটিভ প্রান্ত তৈরি হবে।
হুম। তাই না? হ্যাঁ। আর এই ঘনত্বের ইলেকট্রনগুলো এইখানে কি করতে চাইবে? বন্ধন তৈরি করতে চাইবে। আর হুম। এখানে যখন সে বন্ধন তৈরি করতে চাইবে, তখন এই ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে এখানে চলে আসবে। হুম। বুঝতে পারছো? তাহলে এই যে এখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে, আর এখানে যখন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে, আর এখানে নেগেটিভ প্রান্ত তৈরি হয়েছে। হ্যাঁ। এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নাই। না। তারপর এই ইলেকট্রনগুলো এখানে বন্ধন তৈরি করতে চাইবে। হুম। বুঝছো? তো এই যে এখানে হ্যাঁ। একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এই ইলেকট্রনগুলো এখানে চলে গেলে এখানে একটা বন্ধন। আর এখানে যখন আমার ইলেকট্রনগুলো চলে আসছে, তাহলে সেম কার্বনের কাছে কি করবে? ইলেকট্রনগুলো আবার চলে যাবে। তাহলে আমার কার্বনটা আগে হুম। যেমন ছিল, কার্বনটা এবার তেমন হয়ে যাবে। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে এটা আমরা কি দেখলাম? টলুইনের মধ্যে রেজোনেন্স। টলুইনে রেজোনেন্স। বুঝছো? হ্যাঁ। কোনো সমস্যা তো নাই। নাই। আচ্ছা চলো, এবার আমরা তুলে একটা নিয়ে গেল। জিনিস, এবার আমরা একটা জিনিস খেয়াল করি। ওয়েট, ইলেকট্রনের ঘনত্ব কোথায় কোথায় বেশি ছিল? এই যে এটা একটা পজিশন, এই পজিশনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি ছিল। তারপর এই যে এই পজিশনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি ছিল। তারপর এই যে এই পজিশনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি ছিল। ঠিক আছে? হুম। ক্লিয়ার না? তাহলে এবার খেয়াল করে দেখো, এই পজিশন গুলোই ছিল কি আমার অর্থ আর প্যারা পজিশন। ধরো এটা যদি আমার একটা কার্বন বেনজিন হয়, এটা যদি একটা বেনজিন হয়, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। যেখানে 2 নাম্বারটা আর 6 নাম্বারটা, এরা হচ্ছে কি আমার অর্থ পজিশন। আর এই যে চার হুম। নাম্বারটা হচ্ছে কি আমার প্যারা পজিশন। প্যারা পজিশন। তাহলে দেখো, আমার এখানে কার্বনের এই যে ইলেকট্রনের ঘনত্ব বেশি কোথায় কোথায় ছিল? এই যে অর্থ পজিশন গুলাতে আর প্যারা পজিশন গুলাতে। যে কারণে বলয় সক্রিয়কারী, এদেরকে কি বলা হয়? অর্থ প্যারা নির্দেশক। হুম। ক্লিয়ার? তাহলে এবার তুমি তুলে নাও। তুলনা হইলে বলো আমাকে, তারপর বাকিটা এক্সপ্লেন করতেছি। হয়েছে। আচ্ছা, এদেরকে বলা হয় হাইপার কনজুগেটিভ। এদের একান্ত দ্বিবন্ধনটাকে হাইপার কনজুগেটিভ বলা হয়। কনজুগেটিভ মানে কি ছিল? একান্ত দ্বিবন্ধন। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে এটাকে বলে হাইপার কনজুগেটিভ। যে হাইপার মানে হচ্ছে এটা আগেরটার থেকে আরেকটু পাওয়ারফুল। বুঝতে পারছো? হুম। হুম। আচ্ছা, ওকে। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে টলুইনে নাইট্রেশন। টলুইনের মধ্যে কিভাবে নাইট্রেশন বিক্রিয়া ঘটে? বেনজিনে আমরা যেরকম কি দেখছিলাম, নাইট্রেশন দেখছিলাম, এখন দেখবো হচ্ছে গিয়ে টলুইনে নাইট্রেশন। টলুইনে নাইট্রেশন। টলুইনের মধ্যে যখন নাইট্রেশন বিক্রিয়া ঘটাবো, আর এই যে এটা হচ্ছে কি আমার একটা টলুইন।
একে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাস করাবো, এইচ এন থ্রি এর মধ্যে দিয়ে পাস করাবো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে তখন আমার এখানে তৈরি হবে, আচ্ছা এখানে দুইটা নেই কারণ দুইটা জিনিস উৎপন্ন হবে। এক হচ্ছে গিয়ে এটা একটা, আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে এটা একটা। তাহলে একটা হচ্ছে কি আমার অর্থ নাইট্রো টলুইন, অর্থ নাইট্রো টলুইন, আর এটা হচ্ছে কি আমার প্যারা নাইট্রো টলুইন। বুঝছো? হ্যাঁ। আচ্ছা একটু মানে ভুল হয়েছে আমার, এখানে এটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা চলো এবার আমরা এখানে মেকানিজমটা দেখি। মেকানিজম, আচ্ছা বেঞ্জিনেরটা তো মনে আছে তাই না? বেঞ্জিনের মধ্যে কি ছিল আমার, এই যে এটা একটা বেঞ্জিন ছিল, বেঞ্জিনের সাথে যখন আমরা কি করতাম নাইট্রিক অ্যাসিড যুক্ত করতাম, নাইট্রিক অ্যাসিডকে চাইলে আমি এভাবে লিখতে পারি, HNO2 এভাবে লিখতে পারি, তখন হচ্ছে গিয়ে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2SO4 এর উপস্থিতিতে এই যে এই নাইট্রোমূলকটা এখানে গিয়ে বসে যেত, ঠিক আছে? আর এখানে যে হুম। হাইড্রোজেনটা থাকতো, সেই হাইড্রোজেনটা এই OH এর সাথে মিলে পানি তৈরি করতো, তাহলে এই যে পানি তৈরি হয়েছে, সাথে হচ্ছে কি নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, অনেকটা এরকম না? হ্যাঁ। আর এই যে টলুইনের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটবে। টলুইনের ক্ষেত্রে ধরো এই যে CH3 আমি নিলাম, সাথে হচ্ছে গিয়ে এই যে HONO2, নাইট্রিক অ্যাসিডকে জাস্ট বিক্রিয়াটা মনে রাখার সুবিধার্থে আমি লিখছি। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর H2SO4 এর উপস্থিতিতে, তাহলে এই যে এই নাইট্রোজেন মূলকটা চলে যাবে কোথায়, এখানে না, সরি, এই নাইট্রোজেন গ্রুপটা গিয়ে এখানে বসে যাবে, এই যে অর্থ পজিশনে বসে যাবে, আর অর্থ পজিশনের যে হাইড্রোজেনটা ছিল সে এসে OH এর সাথে এখানে যুক্ত হবে, তাহলে আমার এখানে তৈরি হবে CH3 অর্থ নাইট্রো টলুইন প্লাস হচ্ছে গিয়ে H2। এবার এটা অর্থ পজিশনেও যেতে পারে, প্যারা পজিশনেও যেতে পারে, ওই জন্য আমরা দুইটাই দেখাই দিব। দুইটা দেখানোর জন্য এখানে দুই অণু টলুইন নিব, সাথে হচ্ছে গিয়ে প্যারা পজিশনের মধ্যেও জিনিসটা দেখাই দিব। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে পানিও তৈরি হবে দুই অণু, নাইট্রিক অ্যাসিডও নিতে হবে দুই অণু। বুঝছো? লেখা হয়েছে? হ্যালো? হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে টলুইনে ক্লোরিনেশন, মানে টলুইনের মধ্যে এবার ক্লোরিন যুক্ত করব, টলুইনে ক্লোরিনেশন। তার মানে এখানে হচ্ছে গিয়ে যদি আমার টলুইন থাকে প্লাস হচ্ছে গিয়ে ক্লোরিন, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, টেম্পারেচার হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে CH3 Cl। এখানেও দুইটা জিনিস দেখাই দিই, দুই অনুনি, তাহলে আমার অর্থ পজিশন আর প্যারা পজিশন দুইটাই দেখানো হবে। CH3, তাহলে এই যে এখানে একটা আসবে ক্লোরিন। ক্লিয়ার?
হ্যাঁ, লিখে নিই আমি। লিখছি। আচ্ছা, এবার টলুইন কিন্তু কি অধিক সক্রিয়, ঠিক আছে? তো টলুইনকে যদি তুমি কি করো, উত্তপ্ত করো, উত্তপ্ত টলুইনকে নাও, উত্তপ্ত টলুইন। তখন টলুইনকে গরম করতে করতে তুমি অলমোস্ট 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে দিচ্ছ। আচ্ছা, একটা বিক্রিয়া ছিল এরকম, মনে আছে? মিথেনকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইতাম সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করতো, তাহলে CH3Cl। আবার এই CH3Cl এর সাথে ক্লোরিন যুক্ত হইতো সূর্যের আলোর উপস্থিতিতে, কার্বন CH2 টেট্রাক্লোরাইড। সিএল। এভাবে জিনিসগুলো বাড়তে থাকতো না? হুম। সেম জিনিসটা টলুইনের মধ্যেও করে। যখন আমি টলুইনটাকে কি করব, উত্তপ্ত করব, উত্তপ্ত করে দিয়ে যখন প্রায় 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাব, তখন আমাকে আর কি করতে হবে না, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ইউজ করতে হবে না। তখন জাস্ট নর্মাল সূর্যের আলোতেও সে কি দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে। বিক্রিয়াটা হবে একটা এরকম, ধরুন CH3, তাহলে এই যে আমার বেনজিন, প্লাস হচ্ছে গিয়ে ক্লোরিন, 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যালোক। তাহলে সে কি করবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে সেখানে যুক্ত হবে, তাহলে CH2Cl, এটা তৈরি করবে। এটার সাথে আবার ক্লোরিন যুক্ত হলে এখানে তৈরি হবে CHCl2। ফার্দার ক্লোরিন যুক্ত হলে, ধরুন এখানে আমি দেখালাম, আবার ক্লোরিন দেখালাম, আবার এর সাথে যখন ক্লোরিন যুক্ত হবে, তখন আরেকটা হাইড্রোজেন চলে গিয়ে CCl3। এই যে এখানে একটা বেঞ্জিন, বুঝতে পারছো? হুম। ক্লিয়ার না? লেখা হইলো বলিও। লিখছো? হয়েছে। হ্যাঁ। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে টলুইনের সালফোনেশন, টলুইনে সালফোনেশন, টলুইনে সালফোনেশন। তাহলে আমি যদি আবার এবার টলুইনের সাথে কি যুক্ত করি, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, বেঞ্জিনের সালফোনেশনের মতো, ধরে নাও H2SO4। এবার এখানে তাপমাত্রা লাগবে হচ্ছে গিয়ে মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বেঞ্জিনের সময় কত লাগতো, প্রায় 60-70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগতো। কিন্তু টলুইন যেহেতু অধিক সক্রিয়, তাই সে অল্প তাপের মধ্যে কাজ করে ফেলবে। তাহলে এখানে তৈরি হবে বেঞ্জো সালফোনিক অ্যাসিড। একটা হচ্ছে CH3, একটা যাবে এখানে 2 অণু নেই, এটাও 2 অণু নেই। তাহলে SO3H প্লাস 2 অণু পানি তৈরি হবে। এটা হচ্ছে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া, বুঝছো? হ্যাঁ। তারপর নিচে দিয়ে এটাও দেখা দিই, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন।
এগুলোর মেকানিজম তো দেখাইতে হবে না, বেঞ্জিন পড়ানোর সময় দেখাইছি। ফিডেল ক্রাফট, সব একই রকম। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে এই যেটা হচ্ছে আমার টলুইন। টলুইন, টলুইনের সাথে যখন আমি CH3 Cl যুক্ত করব, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দুই অণু নিলে হচ্ছে কি, এখানেও যদি আমি দুই অণু নেই তাহলে একটা তৈরি হবে আমার অর্থোজাইলিন, একটা তৈরি হবে আমার অর্থোজাইলিন, আর আরেকটা তৈরি হবে প্যারাজাইলিন। তার মানে আমরা কিন্তু চাইলে টলুইন থেকে জাইলিন তৈরি করতে পারি। তাহলে এই যে CH3 প্লাস হচ্ছে গিয়ে 2HCl, তাহলে এটা হচ্ছে কি আমার অর্থোজাইলিন, এটা হচ্ছে আমার প্যারাজাইলিন। বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার না বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তার আগে আমি একটা জিনিস বলি, বিষয়টা একটু ইম্পর্টেন্ট। আমরা জানি টলুইন হচ্ছে কি, বলয় সক্রিয়কারী, বলয় অ্যাক্টিভ করবে, ঠিক আছে? আর এই বলয় সক্রিয়কারীরা সবসময় কি হয়, অর্থ অর্থ প্যারা নির্দেশক হয়, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি টলুইন থেকে অর্থ জাইলিন বানাইতে পারবা, প্যারা জাইলিন বানাইতে পারবা, মেটা জাইলিন কি কখনো বানাইতে পারবা? না। না। কিন্তু বুয়েটের একটা রিটেন প্রশ্ন আসছে যে, বুয়েটের প্রশ্নে বলছে টলুইন থেকে মেটা জাইলিন বানাও, মেটা জাইলিন বানাও। 10 মার্কের একটা কোয়েশ্চেন ছিল, যে লিখতে পারবে সে 10 মার্ক। আচ্ছা, টলুইনকে যদি আমরা কি করি, টলুইন থেকে মেটাজাইলিন বানানো যায়, এটা একটা এক্সেপশন কেস। টলুইনকে যদি অত্যধিক তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, অলমোস্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করি, আচ্ছা একটু ভুলে গেছি, সরি, এটার সাথে তো আগে শিয়া নিতে হবে, CH3Cl, একে নিয়ে যদি অত্যধিক তাপমাত্রা দিই, অলমোস্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, আর অধিক পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে, অধিক পরিমাণে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, তাহলে আমার এখানে মেটাজাইলিন তৈরি হবে। জাস্ট এতটুকুই বিক্রিয়াটা, মেটাজাইলিন। বুঝতে পারছো? হ্যাঁ। তার মানে টলুইন থেকে মেটাজাইলিন বানানো যায়, বাট বিক্রিয়াটা কি, অনেক বেশি তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়, অনেক বেশি পরিমাণে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে আমার। তাহলে এখানে একটা এক্সেপশন কেস ঘটে যাবে, যেটা হচ্ছে গিয়ে অর্থ প্যারার পরিবর্তে মেটা পজিশনে আমি পাবো। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে গিয়ে টলুইনে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট, একটু আগে দেখছি অ্যালকাইলেশন, এবার দেখবো অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তার মানে কি হচ্ছে, অ্যাসাইল মূলক যুক্ত করবো আর কি। এটা একটা টলুইন, দুই অণু টলুইন নিলাম, দুই অণু CH3COCl, একে নিলাম, টেম্পারেচার হবে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমার একটা তৈরি হবে অর্থ পজিশনে, আর একটা হবে মেটা পজিশনে, COCH3, আর একটা হবে
CH3, CO CH3। বুঝতে পারছো? হ্যাঁ। প্লাস হচ্ছে গিয়ে 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি। ধরো নাও এই যে এই জিনিসটা, ঠিক আছে, এইটার ইউপ্যাক নামকরণ করবে এখন আমরা। ক্লিয়ার? হ্যাঁ। ইউপ্যাক নামকরণ, তাহলে ইউপ্যাক নামকরণের মধ্যে এই যে এখানে একটা কার্বনিল মূলক আছে না, সি এর উপর কার্বনিল মূলক, হ্যাঁ। মানে কিটোন মূলক আর কি। বুঝতে পারছো? যেহেতু এখানে কিটোন মূলক আছে, তাহলে এটা হবে আমার 1 নাম্বার কার্বন। তাহলে এটা যদি আমার 1 নাম্বার হয়, তাহলে বাকিগুলো হবে কি ক্রমান্বয়ে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখো এটার নাম হবে কি, এখানে একটা 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে না, হুম। 2 নাম্বার কার্বন, তাহলে এটা হবে টু মিথাইল, টু মিথাইল। তারপর দেখো এই যে এই পুরাটা এই হলুদ কালার দিয়ে যে জিনিসটা গোল করছি, ওইটাকে আবার ফিনাইল মূলক বলে না? হুম। হুম। তাহলে টু মিথাইল ফিনাইল। ঠিক আছে? তারপর এটা হচ্ছে কি একটা কিটোন, কিটোনের মধ্যে কার্বন কয়টা, এই যে একটা, দুইটা, দুইটা, তার মানে এটা হবে ইথানন, টু মিথাইল ফিনাইল ইথানন। বুঝতে পারছো? বইয়ের মধ্যে তো দেওয়া আছে। কিটোনের সাথে এটাও CH3টাও মিথাইল হবে না? এটা তো হচ্ছে গিয়ে জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এই যে CH3 বন্ড সি, ডাবল বন্ড ও, ক্লোরিন, অ্যাসাইল মূলক, অ্যাসাইলেশন, অ্যাসাইল মূলক। হুম। আচ্ছা, এটা মানে শাখা না এটা? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। লিখছো? হ্যাঁ। তাহলে আমরা, আমার তো পেজ শেষ। আচ্ছা, রাখেন ভাই। হ্যাঁ। রাখেন রাখেন আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাক, বাকি দিন বাকি অংশ শুরু করবো। আচ্ছা। যেগুলো পড়াই সেগুলো প্র্যাকটিস করিও। ওকে।